স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমার কি নিশ্চিত মারামারি করে এসেছিস তোরা। হৃদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তোদের সাথের গুরু বডিগার্ডগুলো কই? আনিসনি সাথে? আরাফ খানের কথা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ সত্যি লুকাতে পেরে। আরাফ খানের কথার রেশ টেনে বলল, আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদাভাই, ঘন্টা দুয়েকের ভেতরে চলে আসবে হয়তো। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে, এই জন্য আমি আর ভাই আগে আগে চলে এসেছিলাম রাতে আর কি। তাহলে তোর আর তোর ভাইয়ার এমন চোরের দশা কেন? কোম্পানিতে কাজ আসলে তো মানুষবাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথা থেকে জুতো ফেলে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাইয়ার জুতো হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম। মধ্যরাত ছিল বলে নতুন জুতা আর নেওয়া হয়নি। আমার কাছে আলু ব্যস্ত সোস। হৃদকে জীবনেও নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই। তাহলে হৃদের জুতা ছিঁড়বে কিভাবে? সত্যি বল যে মারামারি করতে গিয়ে জুতা কোথায় ফেলে এসেছিস, বলতে পারিস না? আরাফ খানের কথায় হাসল আসিফ, মাথা চুলকিয়ে বলল, এত জুতো জুতো করছেন কেন দাদা ভাই? আপনি কি হৃদ ভাইয়ার জুতো দিয়ে কিছু করবেন নাকি? তোরে পিটাইয়া বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাইয়ার চামচা। যা ভাগ, রুমে গিয়ে ফ্রেশ হো, নাস্তা কর। হৃদের থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলস্থুলো পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না। যে করেই হোক মায়া আজই ফিরতে চায় আশুগঞ্জ, এখানে আর নয়। মায়া হঠাৎ জেদের কান্নাকাটিতে অতিষ্ঠ মায়ার মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানু। জুই খানিকটা বিরক্তিকর সহিত দাঁড়িয়ে আছে, ফোন হাতে নিয়ে। ভিডিও কল করে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাতে চাচ্ছে, কিন্তু জেদি মায়া সেসব শুনতে নারাজ। রাতের ট্রেনে চট্টগ্রামে আসতে না আসতেই সকালের ট্রেনে আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটাও ঠিকঠাক করে কাউকে বলছে না মায়া। আর না হৃদের কিছুক্ষণ আগের থাপ্পড় দেওয়া বিষয়টা কাউকে জানাচ্ছে। শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না। বাড়ির সবার জন্য মন পড়ছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ার এমন যুক্তিহীন কারণটা কারোর কাছে প্রযোজ্য নয় বলেই উপস্থিত সবাই বিরক্ত মায়ার উপর। কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথাও বলতে পারছে না, শুধু হেঁচকি তুলে কেঁদে কেঁদে বারবার বলছে সে এই চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশোনাও করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ার হুলুস্থুলু কান্নাকাটির মাত্রা প্রহর হতেই জুই এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকে মায়াকে বোঝাচ্ছিল শান্ত হতে। মায়া শুনতে চায় না বলে এজন্য বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ার কান্না আরও বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। আসিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ার হাতে ফোনটা দিতে। জুইও তাই করলো। এক প্রকার জোর করে মায়ার হাতে ফোনটা গুজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিয়েই বসে থাকলো, তবুও হাতে নিল না। আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইলো। আসিফ মায়ার কান্নাকাটিতে হতাশার ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্যে ফের বলল, এই মুহূর্তে পরিবারের সবার মনের অবস্থা ভালো নেই। মুক্তার বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে। তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ করে বাসায় ফিরে যেতে চায়, তাহলে মায়ার বাবা মা আরও টেনশনে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশনে টেনশনে মায়ার বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি মায়ার কষ্ট লাগবে না? আরিফের বুঝদার কথাগুলো মায়ের মনে ধরতেই মায়ের কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটা হাতে তুলে মুখ বরাবর ধরলো। ধীরে মাথা নাড়িয়ে বুঝালো মায়ার ভীষণ কষ্ট লাগবে। আসিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল, আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে, তখন মায়ার ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে। এখন কান্নাকাটি না করতে। মায়া কান্না কমে আসলে উত্তর করল, সত্যি তো ট্রান্সফার করাবে আমায়? পরে মন বদল করবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল, সত্যি আমার মন বদল হবে না। আগে ভাইকে চট্টগ্রামে আসতে দে, তারপর ট্রান্সফার করব। ততদিন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না, কেমন? মায়ার কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা। আচ্ছা রাখছি, তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখে মুখের কি অবস্থা করেছিস তুই? মুখের মাস্কটা পর্যন্ত খুলিসনি। যা আগে গিয়ে ফ্রেশ হ, আজকে কলেজে যাওয়ার দরকার নেই। সারা রাত জার্নি করেছিস, খেয়ে দে একটু ঘুমাবি, কেমন? আচ্ছা। আচ্ছা, নানুকে ফোনটা দে। হাত বাড়িয়ে ফোনটা ফুলবানুর হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া।
তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটল রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসেছিল। মায়ার কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইল। মায়া ড্রয়িং রুম থেকে উঠে নিজেদের রুমের দিকে যেতেই মায়ার পিছন পিছন জুইও গেল। মায়া রুমে ঢুকে মাথার হিজাব আর মাস্ক খুলতেই জুইয়ের দৃশ্যমান হলো হৃদের থাপ্পড় দেওয়া গাল দুটো লাল, যেখানে স্পষ্ট 5 আঙুলের ছাপ বসে গিয়ে ফুলে আছে খানিকটা। মায়ার গালের অবস্থা দেখেই আতঙ্কের ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের গাল দেখে অস্থিরতায় প্রশ্ন করতে লাগলো একটার পর একটা। মায়ার গাল দেখে জুই চট করে বুঝে ফেললো কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমনভাবে মারলো জানতে চাইলে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা, কিন্তু জুয়ের ব্ল্যাকমেল করে আরিফের ভয় দেখাতেই গড়গড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটাও পছন্দ হলো না জুয়ের। সেজন্য জুই বেশ অনেকটা চেতে গেল হৃদের উপর। রাগের মাথায় ছুটে এটা সেটা বলে হৃদকে গালমন্দ করলো। কখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমনভাবে মারলো সে। সেদিনকার মতো জুই বা মায়া কেউ আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমিয়ে কাটালো দুই বোন। সেলিম সাহেব সকালে নাস্তা করেই চলে গিয়েছিল, কিন্তু মায়া নিজের গাল ওড়নার আঁচলে লুকিয়ে রাখার বিষয়টা সারাটা দিন, যার দরুন কারোর চোখে পড়ল না হৃদের থাপ্পড়ের বিষয়টা। আর না মায়া কাউকে জানালো হৃদ ওকে মেরেছে সেটা। জানাশোনার মধ্যে শুধুমাত্র জুই জানতো ব্যাপারটা। তবে সেদিনকার মতন মায়া আর হৃদ দুজনের কারোর সঙ্গেই দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্য ফেরে মায়া না চাইতে হৃদের দেখা পেয়ে গেল পরদিন, তাও কলেজের রাস্তায়। ভয়ার্ত মায়া হৃদের ছায়াও মারাতে চায়নি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ঈগলের চোখে যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ার মনে হলো হৃদ যেন মায়ার অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে। সকাল 4:15, তীব্র অনীহা নিয়েই রিকশায় চড়ে বসলো মায়া। কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু জুয়ের জোরাজুরিতে যেতে হচ্ছে, নয়তো সে কখনোই একা একা কলেজে যাওয়ার মেয়ে না। জুই অসুস্থ, কোমরে ভীষণ ব্যথা, তাই আজ সে যাবে না সাদা ড্রেস পরে। মায়াও চেয়েছিল জুয়ের সাথে সাথে না যেতে, কিন্তু পারল না। বিগত কয়েকদিনের বন্ধের জন্য কলেজের অনেক পড়া জমে আছে, তাই এক প্রকার বাধ্য হয়েই মায়াকে কলেজে যেতে হয়েছে। বাসা থেকে কলেজের রাস্তা পায়ে হেঁটে গেলে 15 মিনিট, আর রিকশায় করে গেলে 5-7 মিনিটের মতো লাগবে। মন খারাপের উদাসীন মায়া কোলের উপর বইপত্রের ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থ মেরে। রিকশা চললো আপন গতিতে। চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রীর মতন আশপাশটা চোখ বুলাচ্ছিল উদাসীনতায়। দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার ন্যায় আতঙ্কে দ্রুত রিকশা হুট করে তুলল। মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিকশার পেছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়ল, চোখ খিচে বন্ধ হয়ে কারো ভয়ে। আর মনে মনে আল্লাহ নাম জপতে জপতে দোয়া করতে লাগলো যাতে এই মানুষটার সম্মুখে ধরা না পড়ে যায়। উত্তেজিত মায়ার মনের দোয়া একটা সময় মন থেকে পুরোপুরি মুখের বুলি হয়ে আওড়াতে লাগলো মৃদু স্বরে। মায়ার চলন্ত রিকশা হঠাৎ থেমে যেতেই ধ্যান ভাঙে ওর। উত্তেজনায় মায়ার মনে করলো হয়তো ও কলেজ গেটে পৌঁছে গেছে, তাই আশেপাশে চেক না করেই আতঙ্কের ন্যায় লাফিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটল সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটার মধ্যেই আকস্মিক মায়ার কাঁধের ব্যাগটা পেছন থেকে কেউ টেনে ধরতেই আটকে যায় মায়া। কেউ হেয়ালি গলায় সুর তুলে বলে, কি ম্যাডাম, এত তারা কিসের? কই যান? আমাদেরকেও একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠ কানে আসতেই মায়া ভয়ার্ত হয়, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। নত মস্তিষ্কের পিছনে ফিরেই মৃদু গলায় আওড়ায়, ছাড়ুন, আমি কলেজে যাব। মায়ার কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ গলায় বলে, ছাড়ুন মানে? এখনো তো ধরাধরি করলামই না, ছাড়বো কেন? হৃদের কথায় নাক ছিটকালো মায়া। ছি, কি বাজে আপনি! ব্যাগ ছাড়ুন আমার, যাব আমি। মায়ার কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসে মায়ার ব্যাগে। হৃদ মায়ার ব্যাগ টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম,
তার আগে আপনার সাথে আমার কিছু হিসাব নিকাশ শেষ করি, তারপর। আচ্ছা, শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেন, আমার পেছনে পেছনে বাজে কথা বলেন। ঘটনা কি সত্যি? হৃদের পরপর আচরণের মায়া ভয়ের সাথে সাথে রাগও হচ্ছে ভীষণ। কেন হৃদ বারবার মায়ার পেছনেই লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতা হৃদের সাথে মায়ার তাও জানে না। তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শুধালো। বেশ করেছি বলেছি, দরকার পড়লে আরও বলবো। আপনি আসলে একটা বাজে মানুষ, ব্যাগ ছাড়ুন। মায়ার তেজ দেখানোটা হৃদের বরাবরই পছন্দ না, তাই হৃদ রাগে কটমট করে মায়ার ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ার দুহাত বাঁধে হৃদের এক হাতের মধ্যে। আসিফকে ডেকে বলল, আসিফ, আমার বন্দুকটা দে তো। দেশদ্রোহী বাঁচিয়ে লাভ নাই। আমার এলাকায় থেকে আমার নামে বদনাম করার বিষয়টা হজম হচ্ছে না। সব রাজাকারের বংশ আজই মেরে সাফ করে ফেলবো। আমাকে বাজে বলা হচ্ছে, আজই বের করছি। দে তো বন্দুকখানা, দে আমার। হৃদের কথায় তৎক্ষণাৎ জি ভাই উত্তর করে ছুটল আসিফ। চোখের পলকে গাড়ির ডেস্কে থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফকে হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখে ঝরঝর করে কেঁদে উঠল তখনই। আসিফ চমকে উঠে মায়ার দিকে তাকালেও হৃদ বিরক্তিতে চোখে আশেপাশে তাকায়। সকাল হওয়ায় আশেপাশে মানুষজন বেশ আছে। মায়া এমন মরা কান্নায় রাস্তায় সিনক্রিয়েট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমক লাগায় মায়ার উদ্দেশ্যে। আরে চুপ চুপ! আরে কি আশ্চর্য, চুপ করো। মরার কান্না করছো কেন? আমি কিছু করছি? হ্যাঁ, চোখে এত পানি আসছে কোত্থেকে? চুপ করো, নয়তো এই বন্দুকের সব কটা গুলি তোমার পেটে চালন করে দেবো এক্ষুনি। চুপ! মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চায়, কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতের বন্দুকের ভয়ে। এই প্রথম কারো হাতে বাস্তবিক বন্দুক দেখলো মায়া, তাও ওকেই মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক। হৃদ মায়ার দুহাত আড়াআড়ি অবস্থায় নিজের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। নত মস্তিষ্কের মায়া নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটু সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তরে করবে ভেবে, সেই সবটুকু সাহস ফুস হয়ে যায় মুহূর্তেই হৃদের হাতে বন্দুক দেখে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো। গলার রাগ কমিয়ে শাসন করে বলল, আর আমার সাথে তেজ দেখাবা? তারা আমি করবো কখনো? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। তখন হৃদ মায়ার হাত ছেড়ে দিতে দিতে বলল, ভেরি গুড গার্ল। এবার আমাকে সুন্দর করে আদবের সহিত সালাম দিন। এলাকার সিনিয়র বড় ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? ছাড়া পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাত কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ার সালাম শেষ হতে না হতেই হৃদের ধমকে ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে বলল, হাই বেয়াদব, এই ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানো বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয়তার সম্পর্ক বাড়াতে চাও আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চাই তোমার, আমার বোন সেজে? সাংঘাতিক চালবাজ মেয়ে তো তুমি। খবরদার, ফের যদি আমাকে ভাইয়া ডেকেছ, আমি জগৎবাসীর জন্য ভাইয়া হলেও তোমার নয়। হ্যাঁ আসিফ, তুই বল তো ওকে, ওকে আমার বোনের মতো লাগে দেখতে? হ্যাঁ বল। আসিফ যেন সর্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে। তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল আসিফ, না ভাই, একদমই লাগে না। আপনাদের হাইট, ওয়েট, কালার কোনো কিছুই তো মেলে না। ওনাকে তো আমাদের ভাবির মতনই লাগে। আসিফের অ্যাঙ্গেলের কথা মায়া না বুঝলেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফের অতিরিক্ত কথা চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গা ছেড়ে প্রস্থান করে। আর একটু হলে আবেগে আসিফ সব কিছু ফাঁস করে দিত মায়ার সামনে। আসিফ চলে যাওয়ার দিকে মায়া বোকার মতো তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছুই ঢোকেনি। মায়া কিভাবে এত ছেলে আসিফের ভাবির মতো দেখতে হতে পারে? আসিফের ভাবি নিশ্চয়ই কোনো বুড়ি মহিলা হবে, তাহলে কি মায়া বুড়ো মহিলাদের মতো দেখতে? মায়া ফের ধ্যান ভাঙে হৃদের ভয়ে। হৃদ বলে, শোনো মেয়ে, আমাকে সব ভাইয়া টাইয়া দেখা যাবে না। এই শব্দটা তোমার জন্য ব্যান। চাইলে স্যার ডাকতে পারো। জি আচ্ছা। গুড। এবার সুন্দর করে একটা সালাম দাও তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। ভেরি গুড। এবার চাঁদা দিন। মায়া প্রথমে বুঝল না হৃদের কথার মানে। হুম? এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের, জানেন না সেটা? দিন দিন, আমাকে চাঁদা দিন। দেখি তো কি কি আছে আপনার কাছে, বের করেন সব। মায়া হৃদের কথায় বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলমল হয়ে ওঠে পানিতে।
হৃদ মায়ার চোখের পানি দেখে বিরক্তি নিয়ে নিজেই মায়ার কাঁধের ব্যাগ টেনে নিজের কাছে নিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পরপর মায়ার ব্যাগের সবগুলো চেন খুলে ভিতর থেকে মায়ের টিফিনের বক্সটি হাতে নিল। এক হাতে বইয়ের ব্যাগটা ফেরত দিতে গিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল মাংসের পাস্তা রান্না করার। হৃদ 2 আঙুলের সাহায্যে একটু মুখে দিয়েই মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়া মূলত হৃদের দিকেই তাকিয়েছিল ড্যাব ড্যাব করে। হৃদ মুখে পাস্তা চিবোতে চিবোতে বলল, খুব ঝাল। আমি এত ঝাল খেতে পারি না। কাল থেকে কম ঝাল করে নিয়ে আসবা, মনে থাকবে? কথা বলতে বলতে হৃদ ফের 2 আঙুলের সাহায্যে পাস্তা মুখে তুলে মায়ার তৎক্ষণাৎ নিজের ব্যাগ ঘিরে হৃদের জন্য ছোট চামচ বের করে দিল। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বলল, এই খাবার কে রান্না করেছে, তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে। হুম। হৃদ চামচ দিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবা। এখন যাও, কলেজ যাও। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার কিছু নাই। এতটুকু খাবার আমারই লাগবে। আউট। টিফিন টাইম চলছে, সময় 1:15। পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতো করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠে আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা 7-8 জন বসা আছে, যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। বিগত কয়েকদিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করছে মায়া। শ্রেয়ার খাতা দেখে লিখে জুইকে দিতে হবে এগুলো, তাই জুই আজ কলেজে না আসায় একা সকল পড়ার চাপ পড়েছে মায়ের উপর। আর সেই থেকেই ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এমনিও কলেজের ক্যান্টিনে যেত না। মায়ার না যাওয়ায় অবশ্য দুটো কারণ আছে। প্রথম কারণ ছিল হৃদ মায়ার টিফিন বক্স রেখে দিয়েছে, এই জন্য লেখার চাপ রেখে টিফিন করতে গেল না সে। শ্রেয়া নাদিয়া দুজনেই মায়াকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে, পরে না হয় 3 জন একত্রে মায়াকে নোট করে দেবে, এমনটাও প্রমিস করেছিল দুজন। কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে। 2 নম্বর কারণটা ছিল হৃদের ভয়ে। মায়ার ধারণা মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতন করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে। তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে যতদিন না পর্যন্ত হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে যাচ্ছে ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না, লুকিয়ে চুকিয়ে পালিয়ে বেড়াবে হৃদ হতে। তারপরও খারাপ হৃদ খানের মুখোমুখি হবে না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করলো, কারণ টিফিন টাইম শেষ হলেই 5ম ঘন্টা শুরু হয়ে যাবে। আর তখন আর লেখালেখির সুযোগ থাকবে না, ক্লাস টিচার্স থাকবে। ভাবি, এটা আপনার জন্য ভাই পাঠিয়েছে, নিন। অর্ধপরিচিত কণ্ঠ কানে আসতেই মনোযোগ নষ্ট হয় মায়ার। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই চোখে পড়ে 10-11 বছরের ছেলে সুমনকে। ছোট সুমন নামক ছেলেটিকে মায়া চেনে। এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় শ্রেয়াদের সাথে। পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারো খোঁজে এসেছে এখানে, তাই সুমনের ভুল শুধিয়ে দিতে বলে, তুমি মনে হয় অন্য কারো খোঁজে এসেছো সুমন। আমি তোমার ভাবি না, আর এই পার্সেলও আমার না। মায়ার কথায় তৎক্ষণাৎ নাহুচ করল সুমন। মায়াকে শুধালো দৃঢ় গলায়। সুমন বলল, না ভাবি, এটা আপনারই ভাইয়ের মোবাইলে আপনার ছবি আমি দেখেছি। এই স্কুল ড্রেস পরায় আছিলেন ছবিতে। নিন, এবার এটা রাখেন। বিস্মিত মায়া স্তব্ধতার ন্যায় সুমনের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুধু। কে কার ভাবি সেটাই মায়ার মাথার উপর দিয়ে গেল। মায়া কখন সুমনের ভাবি হলো, আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ওর ছবি গেল? মায়ার ছবি তাও অন্য কারো ফোনে আদৌ সম্ভব? মায়া তো ছবিই তোলে না। হাতে গোনা যে কয়েকটা ছবি আছে তাও সেগুলো পারিবারিক ফোনে তোলা, অন্য কারো ফোনে থাকার কথাই না। মায়ার পরিবার নিশ্চয়ই সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ার ছবি দিতে যাবে না। মায়া এখনও নিশ্চিত যে সুমন অন্য কারোর সাথে মায়াকে গুলিয়ে ফেলেছে। এজন্য মায়া মনে মনে সুমনের জন্য দুঃখ পেল। সহজ সরল ছেলেটা কত বোকা, আহারে ঠিকঠাক ছবিটা দেখতে পারেনি, এই জন্য মায়াকে ছবির মেয়েটার সাথে গুলিয়ে এখন ভাবি ভাবছে। সুমন ছেলেটা আসলেই সহজ সরল। এখন মায়ার দায়িত্বের মধ্যে পড়ে সুমনকে বোঝানো যে এই সুমন ভুল ভাবছে, মায়াকে তার ভাইয়ের বউ মনে করে। মায়া কারো ভাবি নয়,
আর এই পার্সেলের অধিকারীও মায়া নয়, অন্য কেউ হবে। মায়া লেখার কলমটা রেখে হাত বাড়িয়ে সুমনের বাড়িয়ে দেওয়া খাবারের পার্সেলটা ঢেলে সুমনের দিকে দিতে দিতে মায়া বলে, এই পার্সেল আমি রাখতে পারবো না, তুমি ফেরত নিয়ে যাও সুমন। আর তোমার ভাইকে গিয়ে বলো সে যেন সাহস করে নিজে গিয়ে দিয়ে আসে তার বউকে, তোমাকে যেন আর না পাঠায়। তুমি ভুল করছো, একজনের পার্সেল অন্যজনকে ডেলিভারি দিচ্ছ তুমি। আর আমি এই পার্সেলের মালিক না। এবার তুমি যাও, আমি লিখবো। ভাই শুনলে কিন্তু রাগ করবে। আসলে ভাবি ভাই এখন ব্যস্ত, ভাইয়ের আব্বা আইসেন, এজন্য ভাইয়ের লোক খাবারটা আমারে দিয়ে পাঠাইছে আপনার জন্য, নিন রাখি। আর এসব কথা বলবেন কিন্তু ভাইয়ের নামে, তাহলে আমি কিন্তু চুপ থাকবো না, সোজা ভাইয়ের কাছে নালিশ করবো আপনার নামে। সুমনের হঠাৎ চেতে ওঠা নাহজ ভঙ্গি দেখে মায়ার মনেও আগ্রহ জাগে নামক মানুষটির কে তা জানতে। এজন্য মায়া সুমনের ভাইয়ের মায়াও প্রশংসা করে বলল, তোর ভাইকে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি। তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? মায়ার কথা ফের শুধালো সুমন। আরে ভাবি, আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ। অতি আগ্রহে জানতে চাইল মায়া। আচ্ছা তোর ভাইটাকে বলতো শুনি, নাম কি? এই কলেজের সিনিয়র কেউ? মায়ার কথায় সুমন মায়ের দিকে খাবারের পার্সেলটা এগিয়ে দিতে দিতে বলল, আমি কিছু বলতে পারুম না ভাবি, নিষেধ আছে, ভাইয়ের লোক আমারে বকবো। আপনি এটা রাখেন, আমি গেলাম। আর ভাই আপনারে কইছে এটা সবটা শেষ করতে, আমি এখন গেলাম। মায়ার বই খাতার উপর পার্সেলটা রেখে ফুরুত করে দৌড়ে পালালো সুমন। মায়া পেছন থেকে অধৈর্য ন্যায় ডাকতে লাগলো সুমনকে। এই শুন শুন, সুমন এটা নিয়ে যা। আরে বলদ, আমি তোর ভাবি না, তুই ভুল জায়গায় পার্সেল ডেলিভারি দিছিস বাদর। সুমন শুন, এই সুমন। মুহূর্তের মাঝে সুমন মায়ের ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে গেল। মায়া পেছন থেকে ডেকে লাভ হয়নি, বরং মায়ার ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট বসা ছিল তারা মায়ের হঠাৎ চিৎকারের ডাকে বিরক্তি সহিত মায়ের দিকে তাকাতেই চুপ করে যায় মায়া। নিশ্চুপ ভঙ্গিতে পার্সেলের প্যাকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে থেকে দ্বিধা নিয়ে একটা সময় প্যাকেটটা খুলে বের করলো চিজি পাস্তার সঙ্গে বড় বড় গলদা চিংড়ি মাছ ভাজা, সাথে ফ্রেশ পানির বোতলও আছে। বিস্মিত মায়া খাবার দেখেই মত বদলায়। খাবারগুলো দুটোই খুব প্রিয় মায়ার। পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না মায়া। তৎক্ষণাৎ বই খাতা গুছিয়ে ছুটল ক্যান্টিনে শ্রেয়াদের উদ্দেশ্যে। দুই বান্ধবীদের নিয়ে এইগুলা ভাগাভাগি করে খাবে সে। এখানেই এমনি অনেক খাবার আছে, এত খাবার মায়ের পক্ষে একা শেষ করা সম্ভব নয়। খাবারগুলো নিয়ে মায়া মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে যেতে মনে মনে আরও একবার ভেবে নিল, অন্য খাবার যেহেতু মায়া খেয়ে নিচ্ছে, তাই এই খাবারের বিল আজ যাওয়ার সময় মসজিদে দান করে দেবে, তাহলে আর মায়ার গুনাহ হবে না। তাছাড়া মায়া এখন এই খাবারের মালিককে কোথায় খুঁজবে? যার খাবার সে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে না পারে তাহলে মায়ের কি দোষ? মায়া কি ইচ্ছা করে খাবারগুলো রেখেছে নাকি? বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মায়াকে চাপিয়েই দেওয়া হয়েছে, সেহেতু মায়া এই খাবারগুলো কেন ফেলে দিয়ে নষ্ট করবে? এতে মায়ের পাপ হতে পারে। তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো পুণ্যের কাজ করবে। কলেজ ছুটির পরপরই মায়া সবার সাথে বের হলো। গেট পার হয়ে রাস্তায় আসতেই আচানক দেখা হয়ে গেল রাকিবের সঙ্গে। রাকিবের হঠাৎ সাক্ষাৎকারে অস্বস্তিতে পড়ে গেল মায়া। আজ জুই নেই বলে একটু বেশি ইতস্তত বোধ করলো সে। মূলত রাকিব কলেজের এদিকটায় বসা ছিল। মায়াকে কলেজ হতে বের হতে দেখে এগিয়ে আসলো, মায়ার সাথে কৌশল বিনিময় করলো। জুইকে না দেখে জানতে চাইলো জুই কোথায়। মায়া দ্বিধায় জানালো জুই আসেনি। জুই না আসার সংবাদে আকাশের চাঁদ হাতে পাওয়ায় ন্যায় খুশি হয়ে গেল রাকিব। চকচক করার ন্যায় খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়িতে পৌঁছে দেবে সে। মায়া নাহুজ করলো। রাকিব বিনয়ের সঙ্গে ফের মায়ের কাছে অনুরোধ করায় মায়া রাজি হলো, কিন্তু রাকিবের সঙ্গে এক রিক্সা করে যেতে হবে ভেবে মায়া কৌশলে রাকিবকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে, রিক্সা করে যাবে না, কারণ রাস্তা মোড়ে মায়ার কাজ আছে, কিছু নোট প্রিন্ট করতে হবে। তাই মায়া ভেবেছিল হেঁটে যাওয়ার কথা শুনে রাকিব হয়তো মায়াকে সঙ্গে যেতে চাইবে না বা নিষেধ করবে, কিন্তু মায়ার ধারণা ভুল করে রাকিব তাতেও রাজি হয়ে গেল মায়ার সঙ্গে যাবে বলে। শ্রেয়ার পারিবারিক গাড়ি আসতে ও চলে যায়। নাদিয়াকে উল্টো রাস্তায় রিক্সা ধরে যেতে হয়। নাদিয়াও চলে যেতে মায়াকে একা করে। নিশ্চুপ মায়া হাঁটা ধরলে রাকিবও পা মেলায় মায়ার সাথে।
ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ উৎফুল্লতা দেখায় রাকিবের কথায়। মায়ার পাশাপাশি হাঁটতে হাঁটতে কথার ফুলঝুরি ফুটে মুখে। নিশ্চুপ মায়া অস্বস্তিতে পড়ে রাকিবের কথায় হু হ্যাঁ উত্তর করছে শুধু। রাস্তার মাঝেই অনাকাঙ্ক্ষিতভাবে আবার দেখা হয়ে গেল হৃদের সাথে, আর তাতেই মায়া আতঙ্কের ন্যায় রাকিবের বরাবর নিজেকে আড়াল করতে চাইলেও হৃদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়। মূলত রাস্তার ওপাশেই হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। আশেপাশের অনেক মানুষ, ভিড়ও রয়েছে, হয়তো ইলেকশনের সেমিনারের জন্যই ভিড়। মায়া মনে করলো হৃদ মায়াকে দেখেনি, আর তাতে মায়া চুপিসারে কেটে পড়বে নিজের আড়াল করে। মায়ার এই ধারণাটা ভুল প্রমাণ করে হৃদ হঠাৎই শান্ত চোখে ঘাড় ঘুরিয়ে তাকালো রাস্তার এপাশে মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ নিজেকে আরো গুটিয়ে নিল রাকিবের পেছনে। হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয়, আর তাকালো না। মায়া অবশ্য চুপি চুপি বেশ কয়েকবার তাকিয়েছিল হৃদের দিকে, মূলত হৃদ মায়ার কাছে চলে আসে কিনা সেটা দেখতে, কিন্তু হৃদকে আসতে না দেখে স্বস্তির হয় মায়া। তবে বেশ বিরক্ত হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রামে আসে তখন কেন এই কলেজের রাস্তাতে তাকে দেখা যায়, কেন এই লোকের কি বাড়িঘর নেই, নিজের বাড়িঘর ফেলে কেন রাস্তায় পড়ে থাকে সেটাই বোঝে না মায়া। সেদিনকার মতো মায়ার সাথে হৃদের আর দেখা হয়নি। মায়া বিকালে যখন কোচিংয়ে গেল তখনও না। তবে রাকিবের সঙ্গে দেখা হয়েছিল, যেহেতু রাকিব ওই কোচিংয়ে পড়ে তাই রাকিবের সঙ্গে দেখা হওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু পরদিন সকালে আর না বিকালে, গোটা দিনটায় হৃদের সাথে মায়ার দেখা হয়নি। মায়া হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায়। এতে মায়া খুশি হয়েছিল, মনে করেছিল হৃদ আবার ঢাকায় ফিরে গেছে। এখন মায়া শান্তিতে কয়েকদিন চট্টগ্রামে থাকতে পারবে। তারপর হৃদের ফেরার আগে মায়া আশুগঞ্জ চলে যাবে। এতে হৃদ খান আর মায়াকে খুঁজে পাবে না, ওদের দেখাও হবে না। মায়ার নিজের কল্পনা জল্পনা বেশ খুশি হলো, কিন্তু মায়ার সকল খুশিতে পানি ঢেলে হৃদ হাজির পরদিন সকালবেলা যখন মায়া কলেজে যাচ্ছিল তখন। মায়া সবে একা রিক্সা করে কলেজে যাচ্ছিল। জুই আজও কলেজে যায়নি, শরীর অসুস্থ বলে। আকস্মিক ঘটনায় মায়া রিক্সা হঠাৎই থেমে যায়। মায়া ঝুঁকে পড়তে নিলে রিক্সার হুড চেপে নিজেকে বাঁচায় পড়ার থেকে। উত্তেজিত মায়া স্বাভাবিক হওয়ায় আগেই কেউ একজন গাড়ি থেকে নেমে মায়ার হাত চেপে ধরল শক্ত করে। আকস্মিক ঘটনায় মায়া কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ টান পড়ে মায়ার হাতে। মায়া ঝুঁকে পড়ে রিক্সা থেকে নামে কারো টানাটানিতে। মায়া রিক্সা থেকে নামতে নামতে উত্তেজিত ভঙ্গিতে আওড়ালো, আরে আরে, কে আপনি? আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। আগমনকারী লোকটা পিছনের পিঠ নজরে আসলো মায়ার। লোকটা মায়াকে তখনও টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। মায়া চিৎকার করে লোকটার হাত থেকে নিজেকে ছাড়াতে টানাটানি করতে লাগলো অনবরত। গাড়ির মুখোমুখি হতে ড্রাইভিং সিট হতে বের হয়ে আসলো আসিফ। আসিফকে দেখেই আত্মা উড়াল দেওয়ার জোগাড় হলো মায়ার। মায়ার বুঝতে আর বাকি রইল না কে মায়াকে এমন ছিনতাইকারীর মতো টেনে নিয়ে যাচ্ছে। আসিফকে দেখেই ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি থেমে গেল, তবে হৃদের ভয়ে কেঁদে উঠল তখনই। হৃদ মায়াকে টেনে পাশের সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আসিফের রেখে হৃদ দক্ষ হাতে গাড়ি ঘোরালো বিপরীত রাস্তা ধরে। মায়া হৃদের ভয়ে সিটিয়ে নিশ্চুপে কাঁদতে লাগলো। তারপরও শব্দ করছে না বিন্দুমাত্র। আজ কপালে কি আছে কে জানে। এই লোক এমনি রাগান্বিত অবস্থায় মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। হয়তো মায়াকে আজ মেরে ফেলবে, তারপর বস্তা ভরে কোনো নদী ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন ছিনতাই করে তুলে এনেছে মাঝ রাস্তা থেকে হৃদ। নিজের মরার কথা চিন্তা করতেই মায়ার কান্নার বেগ আরও বাড়ে। আজ কলেজে আসার সময় জুইকে বকে এসেছিল মায়া, এজন্য জুইয়ের জন্য মায়া লাগছে। মায়া যদি জানতো আজ ওর শেষ দিন তাহলে কখনোই জুইকে বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় নিয়ে আসতো। ব্যাগপত্র গুছিয়ে সিএনজি করে চট্টগ্রাম রেল স্টেশন নামলো আরিফ। পিছনে দুই বোন বসা, মায়া আর জুই, সঙ্গে আছে বৃদ্ধ ফুলবানু। আরিফ ভাড়া মিটিয়ে পেছনে আসতে সিএনজি থেকে নেমে দাঁড়ালো দুই বোন। একটু পেছনে দাঁড়িয়ে জায়গা দিল আরিফকে। নম্রতার সহিত আরিফ নানুমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দাঁড় করালো সাইডে। তারপর নিজের বাকি জিনিসপত্র নামানোর জন্য মাথা নোয়ালো সিএনজির ভিতরে। আরিফ যখন একে একে নিজেদের ব্যাগপত্র টানছিল তখনই কোথায় থেকে ৩-৪ জন ছেলে এসে হাজির হলো তাদের সম্মুখে। ভদ্রতা দেখিয়ে ফুলবানুকে সালাম জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলো আরিফের। গলার সুর পেয়ে লাগেজ রেখে আরিফ পেছনে ফিরতেই চোখে দৃশ্যমান হলো স্বল্প পরিচিত লোকদের। আরিফ চিনে তাদের, প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে, এমনকি মায়ার কোচিং সেন্টারেও যাতায়াত আছে তাদের। তবে
ছেলেগুলো বখাটে নয়, ভদ্র মার্জিত পরিবারের ছেলে এরা। রাজনীতি করে কিন্তু ভালো ছেলেদের কাতারে পড়ে। আরিফ সে এলাকায় থাকে, সেই এলাকারই ছোট ভাই এরা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।